গুড ইভিনিং রেজ একাডেমি অফিসিয়ালি স্বাগত। আজকে প্রোফাইলে ক্লাসটা করছি না, আজকে ফেসবুক পেজে করছি এবং আগামীতেও এই ফেসবুক পেজেই ক্লাস হবে। জাস্ট আমি দেখিনি লাইভটা হচ্ছে কিনা। 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট। সামনে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা, এটা আমাদের সকলেরই জানা। এই রোববারে পড়েছে, ইতিমধ্যে তোমরা আশা করি ডাউনলোড করে নিয়েছো যে তোমাদের কোথায় পরীক্ষা পড়েছে। 1 মিনিট জাস্ট দেখি। হ্যাঁ, লাইভ যদি আমি শুরু করছি, 1 মিনিট একটু ওয়েট করো। সাউন্ড ক্লিয়ার আছে? 1 মিনিট, সাউন্ডটা ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার তো? ওকে, দেখো সামনে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা আছে এবং এটাও ঠিক যে মিসলেনিয়াস পরীক্ষার পরেও কিন্তু যাকে বলে বিশ্রামের সময় নেই। কারণটা হলো তারপরেও আমাদের বেশ কিছু পরীক্ষা থাকবে। যেটা কথা বলার, আজকে মিসলেনিয়াস পরীক্ষার যেটা জিকে বা জেনারেল স্টাডিজ, সেটা নিয়ে কিছুটা আলোচনা করব। দেখো অনেকেই সায়েন্স নিয়ে সমস্যায় ভোগো, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং মিসলেনিয়াসের সায়েন্সটা একটু কঠিন আছে, এটা যেমন সত্য তেমনই কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি থেকে একটু বেশি অংশই বায়োলজি থেকেও ওঠে। আজকে চেষ্টা করছি বায়োলজির কিছু প্রশ্ন যেগুলো সচরাচর আমরা পরীক্ষায় দেখি সেইগুলো আলোচনা। হ্যাঁ, আগামীকালকে যে ক্লাসটা থাকবে সেটা বোর্ড ওয়ার্ক হবে। সেটাতে আমরা আগামীকালকে অঙ্ক নিয়ে আলোচনা করব। তা আজকে যেহেতু বোর্ডে ওঠার দরকার পড়ছে না, সেহেতু আজকে আমি বসে ক্লাসটাই নিই। দেখো একটা প্রশ্ন, তোমরা ক্লাস 9-এ পড়েছো, আর জিকে তো বারবার বলেছি ক্লাস 6 to 10 ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি 6 to 10 পড়তে হয় বলেছি। সেখানে গিয়ে আমরা যেমন একটা পাই, দেখো চলন এবং গমনের একটা চ্যাপ্টার রয়েছে, মারাত্মক ইম্পর্টেন্ট। তা সবার আগে চলন এবং গমনটা কি একটু বুঝে নেওয়া দরকার। যারা ছোট ক্লাসে পড়েছো তারা ইতিমধ্যে জানো। তা চলন আর গমনে মেন যেটা পার্থক্য, চলন কাকে বলছে? উদ্ভিদের যে ডালপালা, এটা পরিষ্কার কথা, যে ডালপালাগুলো রয়েছে তারা যে মুভমেন্টটা করে সেটাকে চলন বলা হয়। চলনের ফলে কিন্তু স্থান পরিবর্তনটি হয় না। তোমরা তো দেখেছো যে গাছপালাতে হাওয়া দিলে বা এমনিও ধরো চলছে, হাওয়া না এমনি, যেমন দেখো আমরা কিছু ট্যাকটিক চলন পাবো কিছুক্ষণ পরে। সেখানে দেখবো কিছু সূর্যের আলোর দিকে মুখ করে, হয়তো বা কিছু জলের দিকে মুখ করে, এরকম রয়েছে। কিন্তু গমন সম্পূর্ণ আলাদা। গমন হলো যখন চলনটা হয় এবং চলনের ফলে স্থান পরিবর্তন হয়, তখন সেটাকে গমন বলা হয়। তাহলে মোট কথা হলো, যেটা বুঝলাম, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে আমরা কি বলবো? আমরা বলবো চলন। যেমন একটা প্রশ্ন, জনন কোষের গমন অঙ্গের নাম কি? দেখো জনন কোষের গমন অঙ্গের নাম কি, যদি আমাদের এমসিকিউ আসবে মনে রাখবে, জনন কোষের যেটা গমন সেই অঙ্গের নাম হচ্ছে
ফ্ল্যাজেলা। তাহলে কি বললাম, জননকোষের গমন অঙ্গের নাম হলো ফ্ল্যাজেলা। আবার অনেক সময় দেখেছো তোমাদের, যেটা আমাদের গ্রাম বাংলাতে পাওয়া যায়, ইভেন কিছু কিছু বাড়িতে টবেও গাছটা লাগায়, লজ্জাবতী পাতা বলা হয়। লজ্জাবতী পাতা গ্রাম অঞ্চলে পাওয়া যায়, শহর অঞ্চলে পাওয়া যায় না। শহর অঞ্চলে তো তোমার জায়গায় প্রায় নেই, তার জন্য দেখা যায় যে বাড়িতে বাড়িতে টবে সেগুলো চাষ করা হয়। তা এই যে স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতা মুড়ে যায়, মানে সংকুচিত হয়ে আসে। এই যে চলনটা, এটা কি প্রকার চলন? ভালো, লজ্জাবতী পাতাকে তুমি স্পর্শ করলে পাতাগুলো কি মুড়ে যায়, মানে পাতাগুলো এরম করে নিজের মধ্যে চলে আসে। এটা কি চলন? এটাকে মনে রাখবে, এই চলনকে বলা হয় সিস্টেমেটিক চলন। সিস্টেমেটিক চলন। আবার শৈবাল দেখবো, শৈবাল যেটা সেটা আলোর দিকে মুখ করে, আলোর দিকে মুখ করে। এই শৈবালের চলনটা কিন্তু আবার হচ্ছে ট্যাকটিক চলন। তাহলে ট্যাকটিক চলনের একটা উদাহরণ নিঃসন্দেহে শৈবালের যে আলোকের দিকে বা আলোর দিকে যে মুখ করে সেটা। এবার এই যে আলোর দিকে যে যাচ্ছে কোনো একটা হরমোনের প্রভাবে, কোনো একটা হরমোনের প্রভাবে, তাহলে প্রশ্ন আসতেই পারে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদ আলোকবর্তী চলন হয়, উদ্ভিদ আলোর দিকে যায়। তুমি মনে রেখো, এটা হচ্ছে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের প্রভাবে। পয়েন্টসগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার দেখো, পদ্মফুল সকলেই দেখেছো, পদ্মফুল। তা পদ্মফুল কি হয়, পদ্মফুলের যে পাপড়ি আছে, যখন আলোটা বেশি হয় তখন এরমভাবে মানে পাপড়িটা খুলে যায়। কম আলোতে আবার পাপড়িটা অনেকটা বন্ধ হয়ে আসে। তাহলে বলা যায় ডিরেক্টলি এফেক্টেড বাই দি সানলাইট। তাহলে পদ্ম ফুলের সানলাইট যেই পড়লো, দেখা গেল পদ্মের পাপড়িগুলো বড় হলো বা খুলে গেল। এবং যখনই দেখা যাচ্ছে পদ্ম ফুলের কম আলো পড়েছে, পাপড়িগুলো ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ধরনের চলন? এটা মনে রাখবে ফটোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক, ফটো মানে আলো, তাহলে আলোর প্রভাবে যে চলনটা সংঘটিত হবে সেটা ফটোন্যাস্টিক চলন। এবার দেখো, যেটা বলছিলাম, যেটা হরমোন শব্দ, এই হরমোন শব্দ কিন্তু অ্যাকচুয়ালি গ্রিক শব্দ হরমস। গ্রিক শব্দ হরমস থেকে হরমোন এসেছে। আবার বলা হয়, না মানে প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে হরমোন শব্দ প্রকৃত থেকে এসেছে, গ্রিক দেশ থেকে, এবং প্রকৃত এই শব্দ ছিল কি হরমস। এবার যেটা বলছিলাম, অক্সিনের রাসায়নিক উপাদান কি কি? অক্সিজেনের রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো কি কি প্রায়শই আমরা পরীক্ষায় দেখি। এগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে কি বললাম, অক্সিজেনের রাসায়নিক যে উপাদান আছে কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আসলে ক্লিয়ার। এবার যেটা কথা বলছে, অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলা হয়? কি বলো? অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপন্ন হয়, এটাকে কি বলা হয়? মনে রাখবে, এটাকে বলে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি অথবা প্রশ্ন আসতে পার্থেনোকার্পি কি? তাহলে অক্সিজেনের প্রভাবে অক্সিজেন যে হরমোন আছে তার প্রভাবে দেখা যায় বীজবিহীন ফল উৎপাদন হয়। বীজবিহীন ফল, এবং এই উৎপাদনকেই বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি। তাহলে যখন এটা আসলো তখন একটা আসতেই পারে, আর নাইট্রোজেন বিহীন একটা হরমোনের উদাহরণ, নাইট্রোজেন বিহীন একটা হরমোনের উদাহরণ সেটা হবে জিব্বেরেলিন বা জিব্বারেলিনও অনেকে বলে থাকে। নারকেল আমরা সকলে দেখেছি। আমি যে জনপদে বাস করি, নবদ্বীপ তার নাম, তা
আমাদের নবদ্বীপ জনপদেও প্রতি বাড়িতে, এখন অনেকটা কমে গেছে, প্রতি বাড়িতে অন্তত 2টো করে নারকেল গাছ পাওয়া যায়। হ্যাঁ, আমার বাড়িতেও গোটা 4 ছিল, আর বর্তমানে বেঁচে রয়েছে মাত্র 1টা। আমাদের পাশের বাড়িতেগুলো প্রত্যেক বাড়িতে থাকে। এটা তারা পরীক্ষায় আসবে না, পরীক্ষা দিতে আসবে। নারকেলের তরল শস্যে কোন হরমোন থাকে? এই তরল যে শস্য থাকে তাতে কোন হরমোন থাকে? মনে রাখবে সাইটোকাইনিন। তরল যেটা তাতে মধ্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এবার আর একটা, শাখা কলম সৃষ্টির জন্য কৃত্রিম হরমোন দেওয়া হয়, এটা আমরা জানি। আর এখন তো কলমেরই ম্যাক্সিমাম। বারবার বলতে হয় যে আমার নবদ্বীপ জনপদ অত্যন্ত বিভিন্ন রকম জিনিস রয়েছে। প্রতি মঙ্গলবারে আমার নবদ্বীপের যেটা বিখ্যাত জায়গা, সারা নবদ্বীপে বিখ্যাত, তার মধ্যে পোড়ামাতলা বলে একটা স্থান রয়েছে। এবং অল্প বিস্তর কিন্তু নবদ্বীপ সম্বন্ধে যারা জানে, পোড়ামাতলা সম্বন্ধে অবশ্যই তাকে জানতে হবে। এবং আমি অনেক সময় আমার ছাত্রছাত্রীদের মস্করা করে নবদ্বীপের রাজধানী যদি বলে তাহলে পোড়ামাতলা। এখানে একটা পোড়ামা মন্দির রয়েছে। পোড়ামা যেটা মন্দির, সেখানে 3খানা মন্দির রয়েছে জানবো। আর নবদ্বীপও কিন্তু মন্দিরের শহর, এটা মনে রাখতে হবে। নবদ্বীপ কিন্তু মন্দিরের শহর। নবদ্বীপে অলিগলিতে প্রচুর মন্দির রয়েছে এবং প্রাচীন মন্দির। আর একটা জিনিসও রয়েছে, নবদ্বীপে কিন্তু 2 পা অন্তর মিষ্টির দোকান রয়েছে। এবং নিঃসন্দেহে আমাদের নবদ্বীপের মিষ্টি বা দই বা মিষ্টি জাত যে দ্রব্যাদি রয়েছে সেটা কিন্তু দেশ না, জগৎ বিখ্যাত। নাম করলাম না, তাহলে ওটা বিজ্ঞাপন হয়ে যায়, নাম করলাম না। তা যেটা বলছিলাম যে পোড়ামাতলায় দেখা যায় প্রতি মঙ্গলবারে বিভিন্ন নার্সারি থেকে গাছ আসে, আর বিশাল বড় বাজার, গাছের বিশাল বড় বাজার। তা সেখানেও দেখো সবকিছু তো কলমের গাছ, সবকিছুই কলমের গাছ। কিন্তু যেটা আসছিলাম, শাখা কলম সৃষ্টির জন্য NAA কৃত্রিম হরমোনের প্রয়োজন হয়। কি বললাম? শাখা কলম সৃষ্টির জন্য NAA কৃত্রিম হরমোনের প্রয়োজন পড়ছে। এবার যদি প্রশ্ন হয় প্রাণী হরমোনের উৎপত্তি স্থল কোথায়? প্রাণী, আওয়াজ শুনছে? 1 মিনিট, এটাই সাউন্ড আসছে, দেখো 1 মিনিট। তোমরা যারা ক্লাস দেখছো খুব ভালো হয় ক্লাসটাকে যদি করো, অনেক বলে একটু ক্লাসটা যদি শেয়ার করার ব্যবস্থা করো। আজকে আমি ফেসবুক পেজে আছি এবং আগামী দিনগুলো থেকেও কিন্তু ফেসবুক পেজেই থাকবো। যেটা প্রোফাইল আছে, এবার দেখো প্রোফাইল আমার ব্যক্তিগত বেশ কিছু জিনিস দেওয়া হয়, আমার পছন্দ অপছন্দের। তাই অনেকেই বলছিল যে স্যার পেজটাকে আলাদা করুন এবং পেজটার মধ্যে আপনি পুরোপুরি আপনার পড়ালেখা সম্বন্ধীয় যে আপডেটসগুলো, যে ভিডিওসগুলো, যে ক্লাসেসগুলো, সেগুলো দেবেন। আমি বিচার করে দেখলাম নিঃসন্দেহে অত্যন্ত উত্তম প্রস্তাব। তাই এবার থেকে স্কুল, কলেজ বা কম্পিটিটিভ পরীক্ষা, অ্যাডভান্স স্টাডি, মধ্যে কথা হলো স্টাডি রিলেটেড যা আমার আপডেট সব কিছু আমি আমার এই পেজে দেবো, রেজ একাডেমি অফিসিয়াল। তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো। এবং আমি আশা রাখি যে আমি যে ক্লাসেসগুলো তোমাকে দেবো বা সীমা ম্যাডাম দুজন মিলে করায় যে ক্লাসেসগুলো তোমাদের জন্য তৈরি হবে, সেগুলো কিন্তু যথেষ্ট উন্নত মানের। আমার যারা ক্লাস দেখো তারা দেখেছো যে ফালতু কথা বলে আমি কিন্তু সময় ব্যয় করতে অত্যন্ত অরাজি। যতটা পারি পড়ালেখার মাধ্যমে তোমাদের সাথে ইন্টারেক্ট হওয়ার চেষ্টা করি এবং তোমরাও হেল্প করবে, এটা কিন্তু আমি আশা রাখি। ওই বাহ্যিক চাকচিক্য আমার পছন্দ হয় না। অনলি স্টাডি অ্যান্ড নাথিং এলস। সবসময় মনে রাখবে, মাই এডুকেশন মাই ফিউচার। এডুকেশন ছাড়া কিছু নেই এবং এডুকেশনটা প্রপারলি হতে হয়। তা একজন আমাকে জিজ্ঞাসা করেছে, খুব ভালো কথা, টিচার কি?
এবার তো TSCH টিচারের অক্ষরগুলোর মানে রয়েছে, সেটা সকলেই জানো। আমি সেভাবে বললাম না। আমার মাস্টারমশাই আমাকে যেভাবে, আজকে না, আজ থেকে প্রায় 40-42 বছর আগে যেভাবে বলতেন, আজকে আমার বছর মানে বয়স 50+, তার মানে নিঃসন্দেহে 40-42 যখন বলছি তখন আমি 2, 3, 4, 5, 6-এ পড়ি, 5-6ও না, ওই 2, 3 পড়ে। তখন মাস্টারমশাই বলতেন, মাস্টারমশাই জিনিসটা, মাস্টারমশাই হচ্ছে সিনিয়র স্টুডেন্ট আর ছাত্র হচ্ছে জুনিয়র স্টুডেন্ট, এছাড়া কোনো পার্থক্য নেই। কিন্তু যে পার্থক্যটা আছে ওটা কিন্তু চরম পার্থক্য। আমি ধরলাম তুমি ছাত্র বা তুমি কামরির পরীক্ষার জন্য তুমি কিন্তু একটা অশান্ত নদীতে ঝড়ের মধ্যে রয়েছ। একটা অশান্ত নদী মানে ঝড়, সেই নদীতে ঠান্ডা হয়েছে। তাহলে কি বললাম, একটা অশান্ত নদীতে তুমি রয়েছ। তোমার আশ্রয় কি? একটা নৌকা, যে নৌকা কিন্তু প্রচন্ড মাত্রায় দুলছে। তুমি তো নাবিক নও, ছাত্র নাবিক। ছাত্র হচ্ছে ওপারে যাওয়ার জন্য নৌকায় উঠেছে, তার মানে বিদ্যা অর্জন করে সেই বিদ্যাটাকে সে ইউটিলাইজ করবে, এটা হলো ছাত্রের কাজ। কিন্তু সেই অশান্ত নদীতে সেই নৌকাটাকে যে নিয়ে যাচ্ছেন যে নাবিক, সে হলেন শিক্ষক। এবং শিক্ষক যদি সেই অশান্ত নদীকে ট্র্যাকেল না করতে পারে, তাহলে তার নৌকা কোনোদিন অন্য তীরে যাবে না। দ্যাটস মিন, শিক্ষক যদি ঠিক মতো তোমাকে গাইড না করে, শিক্ষকের যদি সেই গাইডের যেটা অভিজ্ঞতা না থাকে, ঝড় ঝঞ্ঝা ফেস করবার স্ট্যাবিলিটি না থাকে, তাহলে তোমাকে ওপারে নিয়ে যেতে পারবে না। তার মানে তোমার পড়ালেখাটা সম্পূর্ণ ব্যর্থ। তার মানে মনে রাখবে, শিক্ষক মানে হচ্ছে সেই নাবিক, যে নাবিক শত ঝড়েও তোমাকে নিরাপদে ওপারে পৌঁছে দেয়, মানে তোমার লক্ষ্যে পৌঁছে দেয়। এবং সেখানে তোমাকেও সেই নাবিকের কথা শুনতে হবে, মানে টিচারের কথা শুনতে হবে। এবং টিচারের কথা যদি তুমি ঠিক মতো শুনতে পারো, ঠিকভাবে অ্যাসোসিয়েট থাকো টিচারের সাথে পড়ালেখার সম্বন্ধে, তাহলে কিন্তু তোমার সাফল্য অবধারিত। একটা কথা বলতে খারাপ লাগে, দেখো, টিচারের সাথে কিন্তু কারো ব্যক্তিগত সম্পর্ক হয় না। ইদানিংকালে দেখি আরো বেশি হচ্ছে। এই যেমন ধরো ওর নাম কি বলে, টিচার্সদের, শিক্ষকদের। আমাদের সময় হতো না, এবং আমরা রোজই ভাবতাম 365 দিনই শিক্ষক দিবস। সেই কারণে শিক্ষকদের অত্যন্ত সম্মান করতাম, আজও করি। আমার যেসব টিচার্স আজকে রয়েছেন তাদের অবশ্যই স্মরণ করি, তাদের যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সুতরাং তুমি শিক্ষার্থী, তোমার মধ্যে যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে, সাফল্যে অবশ্যই রয়েছে, আর ব্যাপক পরিমাণে রয়েছে। রেজাল্টটা কখনো কিন্তু জাস্টিফাই করে না যে তুমি কোন ক্যাটাগরি বা কোন স্ট্যাটাস বিলং করো তোমার স্টাডিতে। অ্যাভারেজ রেজাল্ট, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু পড়ালেখাটা বিন্দাস করতে হবে। এবং আমি দেবেন্দ্র স্যার 1999 সাল থেকে পড়াচ্ছি। বহু ঝড়ঝাপটা দেখেছি, আজও দেখছি। কিন্তু আমি এবং সীমা ম্যাডাম দুজনে কিন্তু একই জায়গায় আজও দাঁড়িয়ে রয়েছি, না পিছু পা হই। তার জন্য বলবো, ধৈর্য ধরে নিজের জায়গাটাকে কামড়ে থাকো, সাফল্য অবধারিত। মনে সন্দেহ আসতে দেবে না, এবং অনেস্টলি খাটতে হবে। শর্টকাটে কোনো কিছু হবে না। ওকে, গল্প হলো অনেক, শুরু করে এবার। এবার বলছি তাহলে বলছিলাম, প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? অন্তঃক্ষরা গ্রন্থিতে। এবার বলছে টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত?
টেস্টোস্টেরন কোন কোন থেকে নির্গত হয়? মনে রাখবে, শুক্রাশয়ের লেডি গের অন্তঃকোষ থেকে নিঃসৃত হয়। কি বললাম? টেস্টোস্টেরন যেটা সেটা শুক্রাশয়ের লেডি গের, যেটা অন্তঃকোষ গ্রন্থি থাকে সেখানে নিঃসৃত হয়। একটা মিশ্র গ্রন্থির উদাহরণ প্রায়শই দেয়, মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। আর নির্দ্বিধায় বলেছো তুমি, মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে কি? অগ্নাশয়। আমাদের যে বৃক্ক আছে, 9-10 যখন তুমি পড়েছো, আশা করি বৃক্কের ছবিটা তুমি লিখেছো, সেটা আমাদেরও আঁকতে হয়েছে। বৃক্ক, নেফ্রন, চোখ, কান, লাইফ সায়েন্সে এগুলো আঁকতে হয়েছিল। এখনো হয়তো বা আঁকা টাকা আছে, জাস্ট আই ডোন্ট নো, হয়তো বা আছে, সে যাই হোক। তাহলে বৃক্কের ওপরে একটা গ্রন্থির অবস্থান রয়েছে, সেটা কি গ্রন্থি? দেখো, অ্যাড্রিনাল গ্রন্থি। কি বললাম? তা বৃক্কের ওপরেও একটা গ্রন্থি আমরা পাবো, সেই গ্রন্থিটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। আচ্ছা, পরেরটা ইনসুলিন শব্দটা তুমি শুনেছ। ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? মনে রাখবে, ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। কি বললাম? আইলেটস অফ ল্যাঙ্গারহান্স এর বিটা কোষ থেকে, উৎপত্তি হয়। ওকে, তাহলে এই প্রশ্নগুলো সচরাচর কিন্তু আমরা আসতে দেখেছি, তাই তোমার সাথে এটা শেয়ার করলাম। ওকে, দাঁড়াও, আর কিছু যখন লাইফ সায়েন্স নেওয়া হয়েছে, 1 মিনিট দাঁড়াও একটু। দেখো, সামনে পরীক্ষা এবং প্রত্যেককেই আমাদের অত্যন্ত ভালো রেজাল্ট করতে হবে। স্কুলের পড়ালেখার সাথে এখানে কিছু বড় মাপের পার্থক্য রয়েছে। স্কুলের পড়ালেখা যখন আমরা করেছি, আমাদেরকে বলা হচ্ছে নাম্বারের পিছনে ছুটতে হবে। তাহলে নাম্বারের পিছনে ছোটার ফলে দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা সাজেশন ওরিয়েন্টেড স্টাডি করে এসেছি। নিঃসন্দেহে আমরা নাম্বারটা অনেক বেশি পেয়েছি, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং, এইভাবে স্টাডি করার ফলে আমাদের যেটা অ্যাডভান্স স্টাডি, অথবা বলতে পারো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেটা স্টাডি আমাদের, সেখানে কিন্তু অনেকটা ফাঁক পড়ে গেছে। তাই আমি আমার সকল ছাত্রছাত্রীকে একটা কথা বলি, যদি মনে করো যে কেরিয়ার গড়বে চাকরির মাধ্যমে, তাহলে ফ্রম দ্য ভেরি ফার্স্ট বা ফ্রম দ্য ভেরি বিগিনিং, আই মিন টু সে, তুমি যখন ক্লাস 6 স্ট্যান্ডার্ডে রয়েছো, তখন থেকেই পড়ালেখাটার উপরে কিন্তু একটা স্পেশাল কেয়ার না। রেজাল্টের পেছনে ছোট আমি কথা কোনোদিন বলি না, রেজাল্টের পিছনে আমাকে খুঁজতে হবে বই কি বলেছে, কেন বলেছে। তার মানে কি, পড়াটাকে সম্পূর্ণ আমাকে কিন্তু ডাইজেস্ট করতে হবে। ছোটবেলায় আমার স্যার বলতেন এরকম ভাবে, মুখস্থ করা কাকে বলে, মানে না বুঝে টুঝে মুখস্থ করা কাকে বলে, খেলাম গিয়ে বমি করে আসলাম না, এই পদ্ধতি হলে হবে না। তুমি যেটা পড়ছো সেটা তোমাকে হজম করতে হবে, এবং এই হজম করতে পারবো একটাই, যদি আমি কনসেপ্ট ধরে পড়ি। আমি যদি টেক্সটটাকে খুব ভালো একবারে পড়া হবে কোনো মানে নেই। অবশ্যই টিচার তোমাকে হেল্প করেন, আই স্ট্রংলি বিলিভ ইট, টিচার হেল্প করেন। টিচারকে খোলাখুলি তোমাকে বলতে হবে যে মাস্টারমশাই এই জায়গাটা বুঝতে পারলাম না, আপনি একটু এটা ক্লিয়ার করে দেন। অবশ্যই উনি অনেক কাইন্ড হন, ছাত্রছাত্রীদের প্রতি তার একটা বিশেষ দুর্বলতা থাকে, তাই যেসব ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করেন তারা অত্যন্ত স্নেহভাজন তার। আমি পার্সোনালি এটা বিলিভ করি। তাহলে নোটসকে অ্যাভয়েড করে চলো, এমসিকিউকে অ্যাভয়েড করে চলো, টোটালি টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করো ফ্রম দি ভেরি বিগিনিং। তুমি কিন্তু জেনারেল স্টাডিজ বা যে কোনো পেপারে অত্যন্ত ভালো রেজাল্ট করবে, অস্বীকারের কোনো উপায়টি এখানে নেই। এবার আসছি আবার আরো কথা হবে। এবার এখানে একটা প্রশ্ন আছে, ডিএনএ। আমরা প্রায় শুনেছি ডিএনএ, তাই তো? ডিএনএ পুরো কথার অর্থ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কি বললাম? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএরও নাম আছে,
রাইবোনিউক্লিক অ্যাসিড। এই দুটো ডিএনএ আরএনএ থেকে প্রশ্ন উঠলেও উঠতে পারে। এবার যেটা বলছি দেখো, জিন, জিন কোথায় পাওয়া যায়? তাহলে আমি ওই আরব্য রজনী হেনা তেনা জিন বলছি না। তাহলে জিন কোথায় পাওয়া যায়? মনে রাখবে, জিন থাকে ক্রোমোজোমে, জিন থাকে ক্রোমোজোমে। আচ্ছা, কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? ভালো প্রশ্ন। কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? মনে রাখবে, আরএনএ ভাইরাসে জিন রূপে কাজ করে, ভাইরাসে জিন রূপে কাজ করে। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? প্রায় আসতেই পারে 46, কি বললাম, 46। আচ্ছা, আবার এই দেখো, ক্রোমোনিমার, যেটা ক্রোমোনিমার থাকে, পুঁতির মতো কিছু দানা থাকে ক্রোমোনিমারে, ক্রোমোজোম না কিন্তু ক্রোমোনিমারে পুঁতির মতো কিছু দানা থাকে। এইগুলো কি বলে? এইগুলোকে বলা হয় ক্রোমাটিড। তাহলে মনে রাখবো, ক্রোমোনিমারে বেশ কিছু পুঁতির মতো দানা থাকবে, এই দানাগুলোর নাম হচ্ছে ক্রোমাটিড। দেখো, আজকে যে আমি লাইফ সায়েন্স নিয়ে বসেছি, কোনো নতুন নয়, ছোট ক্লাসে পড়ে এসেছি, 8, 9, 10-এ পড়ে এসেছি, এবং এইগুলো থেকেই কিন্তু তোমার প্রশ্ন করে। এখন প্রশ্ন অনেক কমে গেছে ব্লাড থেকে, ব্লাডে কটা কণা থাকে না, এখন আবার প্রশ্ন আলাদা করছে, শ্বেতকণিকার আকৃতি কেমন, লোহিত কণিকার আকৃতি কেমন। কিন্তু আগে একটা প্যাটার্ন ছিল। কি প্যাটার্ন ছিল? শ্বেতকণিকার লাইফ টাইম কতদিন, অনুচক্রিকার লাইফ টাইম, না, এগুলো ছিল। কিন্তু এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, এবং সেই চেঞ্জেসগুলো কিন্তু আউট অফ সিলেবাস না, তোমার 9, 10-এর বইয়ের মানে যে ক্লাসে ছিল সেই ক্লাসের অনুযায়ী রয়েছে, সেখান থেকে আজকে কিছু উঠিয়েছি। এবার দেখো পরেরটা, বলছে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? মনে রাখবে, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। কি বললাম? স্যাট ক্রোমোজোম। ডিএনএর, বলছে ডিএনএ নাইট্রোজেনের বেস দুটি কি কি? ডিএনএ নাইট্রোজেনের যে দুটো বেস রয়েছে সেটা হচ্ছে পিউরিন এবং পিরিডিমিন, পিরিমিডিন হবে, পিরিমিডিন। ক্লিয়ার? পরেরটা, এক মিনিট দাঁড়াও, 1 মিনিট, ওকে। পরেরটা এটা আসতে পারে, অযৌন জননের একক কি? অযৌন জননের একক কি? মনে রাখবে, স্পোর বা রেণু, স্পোর বা রেণু। যৌন জননের তাহলে কি হবে? গ্যামেট। যেটা পড়বে তার এগেনস্টটা একটু পড়ে নেবে, হ্যাঁ, আদারওয়াইজ অসুবিধা হবে। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে কি বলে? নিষেক বলে। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে। আবার বলছে, কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? মনে রাখবে, প্লাজমোডিয়াম। কি বললাম? প্লাজমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। আবার কোন প্রাণী, পর্দাটা টেনে দিবি, হ্যাঁ, পর্দাটা টেনে দিবি। বলছে, কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে? মনে রাখবে, প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া নামক যে প্রাণী, এটার পুনরুৎপাদন ঘটে থাকে। আর কিছু না, এইগুলো থেকে আর প্রশ্ন তেমন নেই। আরো যদি কিছুটাকে আমি ডিসকাস করে দিচ্ছি, দাঁড়াও, আরো যদি কিছুটা, আগামী পরশু, মানে আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি রবি, রবিবারে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা, বহুদিন পরে হচ্ছে। পর্দা খালি গায়ে থাকিস না, পর্দাটা টেনে, ওহো, টেনে পুরো টান, পর্দা পুরো টেনে, পুরো গুড। আমার ছেলে খুব দুরন্ত, ক্লাস 7-এ পড়ছে, পড়ালেখার প্রতি, অন্য কিছুর প্রতি, ল্যাপটপের প্রতি, ফোনের প্রতি, যোগা করে খুব ভালো, যোগার প্রতি, আবৃত্তি, নাটক, এইগুলো থেকে পড়ার দিকে তেমন মনোযোগটা নেই। আশা করি ভবিষ্যতে হবে। পড়ালেখা তো করতে হবে, পড়ালেখা ছাড়া উপায় নেই। আচ্ছা, বলছে মেন্ডেলের সূত্র শুনেছ? মেন্ডেলের সূত্রগুলো কি নামে পরিচিত?
দেখো মেন্ডেলের যে সূত্রগুলো আছে পৃথক ভবনের সূত্র এবং স্বাধীন বিন্যাসের সূত্র নামে পরিচিত। কি বললাম? পৃথক ভবনের সূত্র এবং স্বাধীন বিন্যাসের সূত্র নামে পরিচিত। প্রশ্ন আছে কানের লতি কত প্রকার হয়? 2 প্রকার হয় কানের লতি। এই যে কানের দেখবে, একটা হচ্ছে সংযুক্ত, একটা হলো মুক্ত। সংযুক্ত একটা, মুক্ত। দেখা যায় সংযুক্ত যারা মা জাতি, মানে মহিলা সম্প্রদায় রয়েছেন যারা মা জাতি, যারা বা আমাদেরও এই যে কান আছে, কানটা দেখবে এখানে একটু কাটা থাকে, মুক্ত। আবার অনেকের এটাকে আটকানো থাকে, হলো। আচ্ছা, এবার বলছি না বংশগতির একক কি? সকলের জানা বংশগতির একক হচ্ছে জি। আরে খালি গায়ে ঘুরছিস কেন? তার বংশগতির একক কি? বংশগতির একক জিন। আচ্ছা, এবার এক জায়গায় বলছে দেখো এক সংকর, আচ্ছা এর আগে কোনো আমি ভিডিওতে ডিটেলসে জনন সম্বন্ধে কিন্তু বুঝিয়েছি, ভবিষ্যতে নয় আবার করব। বলছে এক সংকর পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে? 3:1 অনুপাতকে মনে রাখবে, এই অনুপাতকে বলে ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত। আর একটা অনুপাত হয় 1:2:1। কি বললাম? 1:2:1, এটাকে বলে জিনোটাইপ। দুটো মনে রাখবে, 3:1 হবে ফিনোটাইপ, 1:2:1 হবে জিনোটাইপ। ঠিক আছে? আর তেমন এটা থেকে কিছু করাচ্ছি না। ওকে, দেখো তাহলে এলএসসি বা লাইফ সায়েন্স আমি এখানে রাখছি। আমি আর একটা জিনিস করাবো, এটা রাখলাম কোথাও। এবার আমার বই খাতাগুলো বুঝতে পারলে, বই খাতাগুলো এমনভাবে থাকে আমার, আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত মানে কোনো কিছু গুছিয়ে রাখতে পারি, গুছিয়ে রাখতে পারি। বলতে পারি একটু আলো গুছিয়ে টাইপের লোক আমি। এবার কথা হলো, দেখো কিছুটা সময় আছে, অঙ্ক নিয়ে কথা বলবো, এবং অঙ্ক নিয়ে যে কথাগুলো বলবো মনে রাখবো সেগুলো আমাদের কিছু ফর্মুলা মুখস্থ থাকে। আজকে সেই ফর্মুলা নিয়ে আলোচনা করছি। মুখে মুখে কিছু অঙ্ক যেটা আমরা একবারে করতে পারবো এবং প্রায় চলে আসে। যদি একই সংখ্যা 6টা পরপর থাকে, আমি আজকে বলে দিচ্ছিলাম, অবশ্যই নেক্সট দিন একই সংখ্যা 6টা, ধরো 1 পরপর 6টা, 2 6টা বা 9 6টা, এরকম যদি 6টা সংখ্যা পরপর একই থাকে, তাহলে সংখ্যাটা মনে রাখবে 3, 7, 11, 13, 37, 39 আর 1001 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বললাম শোনো, 6টা পরপর একই সংখ্যা, তুমি নিতেই পারো 3 নিয়েছো, পরপর 3, 6টা 3 নিয়েছো। এবার তাহলে কি দিয়ে ভাগ যাবে মনে রাখবে, সেটা 3 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, 37 দিয়ে যাবে, 39 দিয়ে যাবে এবং 1001 দ্বারা। ক্লিয়ার? 2 নম্বর, এবার যদি দুটো অঙ্ক পরপর 3 বার রিপিট হয়, যেমন ধরো তুমি নিলে 26 26 26, আজকে শেখাচ্ছি 6টা সংখ্যা নিয়ে, হ্যাঁ, 26 26 26 26 26 3 বার রিপিট হয়েছে 6টা সংখ্যা। এই টাইপের সংখ্যা সবসময় মনে রাখবে 3, 7, 13, 37, 39 দ্বারা বিভাজ্য। 3, 7, 13,
37, 39 দ্বারা। এবার আবার দেখা গেল তিনটে সংখ্যা পরপর দুবার রিপিট হলো। ধরো তিনটে সংখ্যা, ধর হলো 213, 213, 213, তারপর আবার 213। তাহলে এই তিনটে সংখ্যা দুবার রিপিট হয়েছে। এই জাতীয় সংখ্যের সংখ্যা কত দিয়ে ভাগ যাবে? মনে রেখো 7, 13, 11 এবং 101 দ্বারা। কি বললাম? 7, 13, 11, 101 দ্বারা। আচ্ছা, এইগুলো ডিরেক্টলি অঙ্ক আসে না, এরকম ভাবে আসে কি করে? দেখা গেল, দেখো এর আগেও আমি বোর্ডে একাধিকবার করিয়েছি। রইল 213 ABC ইজ ডিভিজিবল। শোনো, 213 ABC divisible by 1001. Then find the value of ABC. Clear? তার মানে 213 ABC 1001 দিয়ে বিভাজ্য, তাহলে ABCর মান কত? এবার আমার যদি ফরম্যাটটা না জানা থাকে, আমি কোনো মতে করতে পারবো না, কোয়াইট ইম্পসিবল। কিন্তু আমি জেনেছি তিনটি সংখ্যা পরপর দুবার যদি রিপিট হয়, দ্যাট ইজ ডিভিজিবল বাই 1001। আমি জানিছি, এখানেও তাই বলেছে। তাহলে 1001, 213 ABC বলেছিলাম, তার মানে 213, তাহলে 213 আবার বসবে কত? এ হবে 2, বি হবে 1, সি হবে 3। কঠিনটি নয়। আচ্ছা, এবার প্রথম মৌলিক সংখ্যা আমরা অনেকে ভুল করি ছোটবেলাতে, বড়বেলাতেও ভুল হয়, সেটা ক্ষমাযোগ্য অপরাধ নয়। হ্যাঁ, ক্ষমা অযোগ্য অপরাধ। তাহলে এবার যেটা বলছি, তাহলে প্রথম মৌলিক সংখ্যা কি? মনে রাখবে, প্রথম মৌলিক সংখ্যা 1 নয়, এবং পরপর দুটো মৌলিক সংখ্যাকে 2 এবং 3, পরপর দুটো প্রাইম নাম্বার 2 and 3। এবার বলা হলো এক প্রাইম নাম্বারস মেনলি অড নাম্বারস, কিন্তু ইভেন নাম্বার হলে সেটা ব্যতিক্রম। তাহলে ইভেন নাম্বারকে, তাহলে 2 ইজ দি অনলি ইভেন নাম্বার যে হচ্ছে কি প্রাইম নাম্বার। 2 নাম্বার, দি ফার্স্ট প্রাইম নাম্বার 2। কনজিকিউটিভ বা পরপর দুটো প্রাইম নাম্বার হচ্ছে 2 and 3। আশা করি ক্লিয়ার। এবার বলা হচ্ছে, ভালোভাবে শোনো, 1 থেকে 100 পর্যন্ত, ভালোভাবে শুনবে, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100। তাহলে কি তুমি এবার গুনতে বুঝবে? 2, 3, 5, 7, 11, 13, 17 না? কোয়াইট ইম্পসিবল। মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। তাহলে প্রশ্ন আসতেই পারে, 1 থেকে 50 পর্যন্ত হলে কটা আছে? 15টা আছে। 15টা আছে। তাহলে 15, তার মানে 51 থেকে 100 পর্যন্ত আরো 10টা, দুটো মিলে হচ্ছে 25। আশা করি ক্লিয়ার। এবার কিছু প্রশ্ন, এটা অঙ্কে প্রায় দেখা যায়, যে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? কি বললাম? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? তাহলে তুমি কি যোগ করতে বসবে? মনে রাখবে 5.6। তাহলে প্রথম বলেছিলাম 5টা, কে কে? দেখো 2, 3, 5, 7, 11। তাহলে 2, 3, 5, 7, 11 প্লাস করে ডিভাইডেড বাই 5, যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 5.6। আবার প্রায়শই আসে প্রথম 10টা, 10 পর্যন্ত, প্রথম 10টা মৌলিক সংখ্যা গড় কত? তো প্রথম 10টা কি? 2 থেকে 29 পর্যন্ত। কি দেখো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 21। ক্লিয়ার? 21 এখনো হয়নি।
23 and 29। তাহলে এ কটাকে যোগ করব, যোগ করে ভাগ করব, আমাকে যেটা রেজাল্ট আসবে দ্যাট ওয়ান ইজ 12.9। 12.9 ক্লিয়ার। 2 অঙ্কের আবার ক্ষুদ্রতম মূল সংখ্যাটা এটা সকলের জানা 11। দি লিস্ট প্রাইম নাম্বার যেটা ডাবল ডিজিটের দ্যাট ওয়ান ইজ 11 অ্যান্ড বৃহত্তম কত 97। তাহলে ডাবল ডিজিটের যেটা লিস্ট প্রাইম নাম্বার দ্যাট ওয়ান ইজ 11 অ্যান্ড যেটা দুটো সংখ্যার ডাবল ডিজিটের যেটা হচ্ছে লার্জেস্ট প্রাইম নাম্বার সেটা 97। এবার যদি ট্রিপল ডিজিট 3টে ডিজিটের বলি, স্মলেস্ট 101 এবং যদি বলি লার্জেস্ট 997। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত 1009। 1009। খুব ভালোভাবে তথ্যগুলো মনে রাখবে, এইগুলো পরীক্ষায় আসে, তখন আমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। একটা কথা শুনে রাখো, এটা আমার কথা না, তাবর তাবর যে আন্তর্জাতিক সংস্থাসমূহ রয়েছে তারা তো বিভিন্ন জিনিসের উপরে রিসার্চ করছে। একটা খুব সুন্দর রিসার্চের একটা জিনিস এসছে, ক্লাসে যারা প্রথম শ্রেণীর বা প্রথম দিকের ছাত্রছাত্রী হয় এবং যারা শেষের দিকের ছাত্রছাত্রী হয়, কেরিয়ারের ক্ষেত্রে দুজন আলাদা। মনে রাখবে লাস্ট দিকে যে ছাত্রছাত্রীগুলো হয় ওরাই কিন্তু সর্বাধিক সরকারি চাকরি পায়। কোনো ভুল ধারণা নেই। তুমি দেখো না, তুমি দেখো তোমারই আশেপাশে যারা রয়েছেন, অনেকে রয়েছেন যারা স্টার পেয়েছে ব্যাপক 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 রেজাল্ট, কিন্তু চাকরি পায়নি, বা দেখা যাচ্ছে তারা হয়তো কোনো প্রফেশনাল কোর্স করেছে। একটা তো মিথ্যা ঘটনা রয়েছেই যে জেনারেল স্টাডি করে বা জেনারেল লাইনে পড়ে চাকরি নেই। আমি জানি না তারা কি করে এটা বলে, তাহলে এটা বলবো সম্পূর্ণ মিথ্যা কথা বলে, হয়তো তাদের অজান্তে। তুমি ইউপিএসসি দাও, তুমি ডব্লিউবিসিএস দাও, তুমি ক্লার্কশিপ দাও, তুমি জিডি দাও, তুমি রেল দাও, তুমি ব্যাংক দাও, যাই দাও, জেনারেল ক্যান্ডিডেট প্রয়োজন পড়ে ওখানে। তার জন্য তোমাকে মাধ্যমিকের পরে কিছু চাকরি অফার করা হয়, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের পরে। তাহলে আমি যদি সর্বোচ্চ পদেরও চাকরি ইউপিএসসি বা ডব্লিউবিসিএস স্টেট ফোরামে ডব্লিউবিসিএস চাকরির জন্য যদি খাটি, গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন ইজ এনাফ, অনার্স না দরকার নেই, পাস গ্র্যাজুয়েট। এবং মনে রাখবে প্রফেশনাল কোর্স করে তুমি চাকরি পেলে বেসরকারিতে, আমার সত্যি কথা স্টেবিলিটি আছে তো, স্টেবিলিটি আছে তো। করোনার সময় লোকেরা হাড়ে হাড়ে টেটটা পেয়েছে, সরকারি কর্মচারীর বেতন যেটা বলে স্যালারি বিশেষ অ্যাফেক্টেড হয়নি। কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের সিনারিওতে দেখি, ইন্ডিয়াতে তো অবশ্যই, সব জায়গাতে, ইভেন আমেরিকাতে, ফ্রান্সে, চায়নাতে, যেখানে যাই বল, প্রচুর পরিমাণ প্রাইভেট জব যারা করতেন তাকে ফায়ার করে দেওয়া হয়েছে, মানে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরমটি তো শোনা যায়নি যে করোনার ফলে সরকারি কর্মচারী বাতিল হয়ে গেছে না। সুতরাং সরকারি চাকরি যদি তোমার লক্ষ্য হয় তাহলে বলবো জেনারেল লাইনে তুমি পড়ো, কোনো অসুবিধা নেই গো, কোনো অসুবিধা নেই, ওরা মিথ্যে কথা বলা। এবার যদি তুমি প্রফেশনাল কোনো ডিগ্রি নাও, তারপর তুমি যদি জব, ওই প্রফেশনাল জব করতে হবে সেটা আলাদা কথা। কিন্তু তুমি যদি মনে করো যে সরকারি জব করবে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে, তাহলে তোমার সাধারণ পড়ালেখাই না, কিন্তু পড়ালেখাটা হতে হবে সলিড। ওকে, তাহলে এর গেল। মনে রাখবে ন্যাচারাল নাম্বার হোল নাম্বার একটা গন্ডগোল হয় অঙ্কে। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, হোল নাম্বার হচ্ছে 0। কি বললাম? প্রথম ন্যাচারাল নাম্বার যেটা সেটা হচ্ছে 1, দি ফার্স্ট ন্যাচারাল নাম্বার ইজ 1 and the first whole number is 0. First prime number 2, first composite number 4 এবং ফার্স্ট কম্পোজিট নাম্বার অর্ডার ক্ষেত্রে দ্যাট ওয়ান ইজ 9। দ্যাট ওয়ান ইজ 9। ক্লিয়ার? এটুকুনি যা বললাম বুঝতে পারলে? ওকে,
এখান থেকে কিছু করি বুঝলে। আজকে আর বলে উঠছি না, কাল থেকে বলে উঠবো, অসুবিধা অসুবিধা। একটা অঙ্ক আসে, হ্যাঁ, আমি বোর্ডে অবশ্যই করাবো, আজকে জাস্ট একটা হিংস দিয়ে দিই, এমসিকিউতেই পারো, সরি এভাবে পারো। আমাদের যেটা স্কোয়ার হয়, স্কোয়ার তার ইউনিট ডিজিট কত থাকতে পারে? তাহলে কি বললাম, যে কোনো, সেটা 24-এর করো, 30-এর করো, 9-এর করো, 10-এর করো, 512-এর করো, যাই করো, তুমি স্কোয়ার করলে কোনো সংখ্যাকে, স্কোয়ার করলে তার ইউনিট ডিজিটটা কত হবে? মনে রাখবে, স্কোয়ার যদি করো তার ইউনিট ডিজিট হয় 1 হবে, 4 অথবা 5 অথবা 6 অথবা 9, এর বাইরে হয় না, এর বাইরে হয় না। কি বললাম? 1 4 5 6 9, এর বাইরে স্কোয়ারের ইউনিট ডিজিট হবে না। তাহলে এবার প্রশ্ন, তাহলে ইউনিট ডিজিট কে কে থাকবে না? 2 3 7 8, ক্লিয়ার? 2 3 7 8 থাকবে না। ওকে, এবার থাকবে আরেকটা জিনিস মনে রাখবে, স্কোয়ার যদি হয় ডাবল জিরো থাকে, সিঙ্গেল জিরোতে হয় না, বা অড সংখ্যক জিরোতে হয় না, ক্লিয়ার? যেমন 100 10 স্কোয়ার, বাট আমি যদি 1000 নিই, দ্যাট ইজ নট স্কোয়ার, দ্যাট ইজ নট স্কোয়ার। তাহলে হয় 2টো বা 4টে বা 6টা এই পেয়ারে শূন্য থাকবে, তাহলে গিয়ে সেটা স্কোয়ার হবে, আদারওয়াইজ নট, ক্লিয়ার? ওকে, তবে তুমি যদি ফট করে এখন বলে স্যার 200 কি হবে? ডেফিনেটলি নট। 2টো শূন্য থাকলেই হবে তা না, 2টো শূন্য থাকতেই হবে। 4 2টো শূন্য 420 হয়ে গেল, 500 হবে না, 600 হবে না, 700 হবে না, 800 হবে না, 900 হবে। তার মানে কি, যে ডিজিটটা স্কোয়ার হতে হবে 1, দ্বিতীয় হচ্ছে কি, 2টো শূন্য একক আর দশকের ঘরে শূন্য থাকতে হবে, তাহলে গিয়ে ম্যাচ হবে, নয়তো ম্যাচ হবে না। আবার যদি 3টে শূন্য হয়ে যায়, হবে না, 1টা শূন্য হলে হবে না, 5টা শূন্য হলে হবে না, তাহলে শূন্য তোমাকে কি ইভেন নাম্বারে শূন্য থাকতে হবে। এবার বলছে 3 অঙ্কের বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা, 3টে ডিজিটের পারফেক্ট স্কোয়ার কি? বৃহত্তম মনে হবে 961, and 961 is the square of 31, তার 31 স্কোয়ার কত? 961, এবং 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এটা। তা 4 অঙ্কের কত? 9801 মানে 99 স্কোয়ার। 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 100 স্কোয়ার, দ্যাটস মিন 10,000। আবার যদি বৃহত্তম বলতাম 316 স্কোয়ার, দ্যাট শুড বি 99856, ক্লিয়ার? 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? এটা হবে 317 স্কোয়ার, 317 কত? 100489। আবার 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যদি বলি, তাহলে 999 স্কোয়ার, এর কত হবে? 998001, ক্লিয়ার? ওকে, আজকে এইটুকুনি রাখলাম, নেক্সট আবার ক্লাসে আসবো। যেটা বলার, দেখো আমি যে ক্লাসেসগুলো করাই সম্পূর্ণ তোমার স্বার্থে করাচ্ছি তাও না, পরিষ্কারভাবে এটা এক ধরনের কি বলবে, সমাজসেবা, পাশাপাশি কিন্তু এটা আমার বিজনেস স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমাদের পড়ানো যদি তোমার ভালো লাগে এই অর্থে, তুমি যদি মনে করো যে এই পড়া তুমি বুঝতে পারছো এবং এই পড়াকে ভর করে তুমি পরীক্ষা ক্লিয়ার করবে ভালো নাম্বার সহ, তাহলে অবশ্যই স্বাগত। অবশ্যই নিয়মিত 8টার সময় আমি চেষ্টা করছি থাকার, এবার থেকে কিন্তু ফেসবুক পেজেই থাকবো, এছাড়া অন্য সময়ও চেষ্টা করি। আর এই ফেসবুক রেজ একাডেমি অফিসিয়াল আমাদের যেটা ফেসবুক পেজ, এখানেই কিন্তু পড়ালেখা সংক্রান্ত যাবতীয় কিছু এই চ্যানেলেই আজকে থেকে দেওয়া শুরু হচ্ছে। প্রোফাইলে থাকবো না, মানে পড়ালেখা নিয়ে থাকবো না। আর ব্যাচপতি আমি এবং সীমা ম্যাডাম
ব্যাচ প্রতি কিন্তু সর্বাধিক 10 জন করে পড়ায়, সেটা স্কুল লেভেলের হোক বা কলেজ বা অ্যাডভান্স স্টাডি বা ডেভেলপমেন্ট কোর্স অথবা চাকরি পরীক্ষার যে কোর্সগুলো আমরা করিয়ে থাকি, সেখানে আমরা 10 জন ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়ে থাকি। অনলাইন অফলাইনের পাশাপাশি কিন্তু রেকর্ডেড ভিডিও ক্লাসও প্রোভাইড করা হয় অন ডিমান্ড। সুতরাং তোমরা যদি মনে করো যে পড়ালেখাটাকে সত্যি সত্যি পড়ালেখার মতো করবে, তাহলে আমি বলবো অবশ্যই স্বাগত, অবশ্যই স্বাগত। এখানে কোনো বাহ্যিক আড়ম্বর পাবে না। অনলি স্টাডি অ্যান্ড হোয়াট এভার আই থিঙ্ক মাই এডুকেশন ইজ মাই ফিউচার। সুতরাং তোমার ভবিষ্যৎটাকে আরো উন্নত করে করতে গেলে তোমাকে খাটতে হবে, কোনো টিচার না। টিচার হিসাবে আমি বা সীমা ম্যাডাম যেটা করতে পারেন, সেটা তোমাকে আমরা পথটা দেখিয়ে দিতে পারি। আমরা যে পথে গিয়ে সফল হয়েছি বা 1999 সাল থেকে যে আমরা কোচিং করে আসছি, যে পথ দিয়ে বহু বহু ছাত্রছাত্রী স্কুল কলেজে আমার ভালো রেজাল্ট করেছে, তেমন সারা ভারতের আমাদের ছাত্রছাত্রীরা ছেয়ে রয়েছে বিভিন্ন সরকারি অফিসে যথেষ্ট সম্মানজনক পদে। তারা যেভাবে নিজেদেরকে নিয়ে গেছে সেই জিনিসটা আমরা তোমাকে গাইড করতে হবে, আর কিছু না। আমার এখানে আসলে ভালো রেজাল্ট করবে এর গ্যারান্টি নেই, কিন্তু গ্যারান্টি এটা আছে, আমরা যে পথ তোমাকে বলবো সেই পথ যদি অনুসরণ করো অনেস্টলি, তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট আটকাতে কেউ পারবে না। খাটতে হবে, খাটা ছাড়া আর কোনো কিছু নেই, এবং খাটা শুড বি সিস্টেমেটিক অ্যাকর্ডিং টু এক্সাম ওরিয়েন্টেড সিলেবাস। ফালতু কেটেও লাভ নেই। ওকে, প্রতিদিন রাত্রি 8টায় তোমাদের সাথে ক্লাস করব। ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে। আগামী দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।